5টি দফা তিনি দিয়েছেন। এই দফার আগে এই ভাষণে তিনি ডক্টর ইউনূসকে যেভাবে পোট্রে করেছেন, ডক্টর ইউনূস সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এই ভাষণটা কিন্তু সারা পৃথিবীতে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে এই মুহূর্তে ভাবছেন তারা সবাই শুনবেন, এটা নিয়ে বিশ্লেষণ করবেন। ডক্টর ইউনূসকে যেভাবে তিনি বিশ্বের সামনে উপস্থাপন করেছেন, দেখেন এই ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, আমাদের কাছে বিশাল একটা মহামানব হিসেবে ছিলেন। সেই মানুষটার ইমেজটা কিন্তু চ্যালেঞ্জড হয়েছে গতকাল। তিনি কি করছেন? তিনি একজন মানি লন্ডারার, বিদেশে টাকা পাচারকারী, তিনি একজন সুদখোর, তিনি একজন খুনি, তিনি একজন ফ্যাসিস্ট, তিনি একজন ভয়ঙ্কর ডিক্টেটর, একনায়ক। এই যে প্রতিটা বিশেষণ যে ব্যবহার করা হয়েছে তার নামের আগে, এর প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যার দাবি রাখে। আমি খুশি হতাম যারা এই ভাষণের সমালোচনা করছেন তারা যদি বলতেন যে তিনি যে ডক্টর ইউনূস সম্পর্কে এই কথাগুলো বলেছেন এগুলো সত্যি না অসত্য, আমরা সেই আলোচনাগুলো করি। এবং আমার তো মনে হয় যে এই ভাষণে ইউনূসের যে ইমেজ, এই ডক্টর ইউনূসদের বিষয়টা আপনাদের একটু বলি, এরা কিন্তু খুব স্বার্থপর এবং ব্যক্তি ইমেজ সম্পন্ন। এরা পৃথিবী ধ্বংস হয়ে যাক কিন্তু নিজের ইমেজটা যেন ধ্বংস না হয়, এই জন্য তারা এই যে দেখেন যে লবিস্ট ফার্মের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নিজের ইমেজ বিল্ডের জন্য। সে সারা পৃথিবীতে প্রচুর লক্ষ লক্ষ ডলার খরচ করে। সেই ইমেজটা আঘাত করার দরকার ছিল এবং দ্যাট হ্যাজ বিন টার্গেটেড উইথ এভিডেন্স। এটা মানে শেখ হাসিনার বক্তৃতার প্রতিটা পরতে পরতে কিন্তু আমরা বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে খুঁজে পাই। সেখানে প্রতিহিংসা নেই, সেখানে জিঘাংসা নেই, সেখানে ইউনূসের প্রতি ক্ষোভ নেই, বরং বাংলাদেশের বাস্তবতায় ডক্টর ইউনূসকে তিনি উপস্থাপন করেছেন বিশ্বের সামনে। আমার তো মনে হয় যে এই কাজটা অনেকেই অনেকভাবে করেন, কিন্তু শেখ হাসিনা যখন করেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনি বর্তমান বাংলাদেশের অবস্থা তুলে ধরেছেন। পুরো বাংলাদেশটাই আজকে একদম একটা কারাগারে পরিণত হয়েছে এবং বাংলাদেশটা এবং খাদের কিনারে দাঁড়িয়ে আছে। সেখানে মানুষের নির্যাতন, মানুষের প্রতিদিন যে নির্যাতনের মুখোমুখি হচ্ছে, মব সন্ত্রাস, বিচার বিভাগের স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, গণতন্ত্রহীন এই সমস্ত পরিবেশকে তিনি কিন্তু তুলে ধরেছেন। তার প্রতিটা শব্দ এবং প্রতিটা বাক্য, সেটা যদি আমরা এলাবোরেট করি তাহলেই তার ভাষণের গুরুত্বটা অনুধাবন করতে পারবো। তিনি 5টি দফা দিয়েছেন, আপনারা 5 দফা জানেন, কিন্তু আমি তো বলবো প্রথম এবং শেষ দফাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ডক্টর ইউনূসের অপসারণ চেয়েছেন, কারণ ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব নয় এবং ডক্টর ইউনূসকে অপসারণের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ফেয়ার এনাফ, ডক্টর ইউনূসের অধীনে যেহেতু একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সুতরাং তার অপসারণটা জরুরি। এবং তিনি বাংলাদেশকে পুনরুদ্ধারের যে সংকল্প ব্যক্ত করেছেন এবং এর জন্য দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলেছেন যে এর আগে অনেক অডিও ভাষণে, বার্তায় তিনি বলেছেন ভোট বর্জন করতে হবে, কিন্তু গতকাল তিনি এ ব্যাপারে কিছু বলেননি। তিনি তো পুরো নির্বাচনটাই মানে আর অ্যাকসেপ্ট করছেন না। ভোট বর্জন তো পরের কথা। এবং বাংলাদেশে নির্বাচন 12 তারিখে হবে, এটার একটা সম্ভাবনা যেমন আছে, এটি না হবার পেছনে কিন্তু কাজ করবার এখনো চলছে। সুতরাং একেবারেই উড়িয়ে দিয়েন না যে 12 তারিখে নির্বাচন হবে না, বাট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই যে মানে এই প্রথম দফাটা, দ্যাট ইন্ডিকেটস এখন বাংলাদেশের যে গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে সেখান থেকে উদ্ধার করার জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার। সেই নির্বাচনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ, আবার যে বাংলাদেশ আমরা হারিয়েছি 24-এর 5ই অগস্ট, সেই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং সেই পুনরুদ্ধারের সংগ্রামে প্রথম শর্ত হলো ডক্টর ইউনূসকে অপসারণ করতে হবে এবং এই জন্য তিনি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল সকল শক্তিকে আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। আর অন্যান্য দফাগুলো যেমন রাজপথে চলমান সহিংসতা, নৈরাজ্য, এগুলোর অবসানের কথা বলেছেন, সংখ্যালঘু, নারী, প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন, সাংবাদিক, আওয়ামী লীগ এবং বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত
আইনের অপব্যবহারের মাধ্যমে যে নির্যাতন চলছে সেগুলোর অবসান চেয়েছেন। এবং 5 নম্বর দফাটা, যেটা আমি আবারও বলছি, দ্যাটস এগেইন ভেরি ইম্পর্টেন্ট, তিনি বিগত বছরে বাংলাদেশের সংগঠিত যে অপরাধ, খুন, রাহাজানি যা যা হয়েছে সেটির একটি নিরপেক্ষ তদন্ত করবার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। আমার মনে হয় যে জাতিসংঘ শুড রেসপন্ড টু দিস অ্যাপিল, এই আবেদনে সাড়া দেওয়া উচিত। কারণ জাতিসংঘ এর আগে যে একটি ডক্টর ইউনূসের অনুরোধে একটি রিপোর্ট করেছে বাংলাদেশে জুলাই আগস্ট 24-এর এই হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয় নিয়ে, সেটি এতটাই বিতর্কিত যে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইমেজই প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং সেখানে ভলকার তুর্ক যে কাজটি করেছেন, এবং যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, যে এই তদন্ত করার জন্য জাতিসংঘের কোনো বাজেট ছিল না, এই টাকাটা ডক্টর ইউনূস দিয়েছে। তো ডক্টর ইউনূসের এটা একটা পেইড রিপোর্ট ছিল, যেটা এই ভলকার তুর্কের মতো কিছু লোক করে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিতর্কিত করেছে। তো আজকে জাতিসংঘের উচিত সত্য, আমাদের আসলে এই মুহূর্তে সত্যটা জানতে হবে। জুলাই আগস্ট সহ পরবর্তীতে যত হত্যাকাণ্ড, যত অন্যায় হয়েছে, যত নৈরাজ্য হয়েছে, এগুলোর একটা নিরপেক্ষ তদন্ত দরকার। এবং এই তদন্তটা কেন দরকার সেটিও শেখ হাসিনা খুব স্পষ্ট করে বলেছেন, যে আমাদের একটা সমাজে, আমাদের দেশে যে একটা ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত নিরাময়ের জন্য, একটি রিকনসিলিয়েশনের জন্য, এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য, এবং সেখান থেকে মানে বর্তমান যে বাংলাদেশ ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে সামনে যাবার জন্য এই এই জাতিসংঘের এই তদন্তটা দরকার। আমাদের সবার মিলে বাংলাদেশকে উদ্ধার করতে হলে প্রথম শর্ত, সেই প্রথম দফা ডক্টর ইউনূসের অপসারণ। সুতরাং আমরা মনে করি যে শেখ হাসিনার এই ভাষণটি নিয়ে অনেক আলোচনা হতে পারে, হওয়া উচিত। এই আলোচনাগুলো একটু মানে আমি একটা গভীর আলোচনা চাই। এই ইংরেজি ভাষা, অডিও কোয়ালিটি, হ্যাঁ, সংবাদ সম্মেলন আয়োজনটা খুব গোছালো হয়নি, এগুলো খুব মানে গুরুত্বহীন আলোচনা। গুরুত্বপূর্ণ আলোচনাটা নিয়েই আসুন আমরা কথা বলি। আমি শেখ হাসিনাকে মানে একটা ধন্যবাদ জানাতে চাই, অত্যন্ত সময় উপযোগী একটা এবং দিক নির্দেশনামূলক একটা বক্তব্য দেওয়ার জন্য। যে শেখ হাসিনাও হয়তো কালকে এরকম উদ্দীপ্ত কোনো ভাষণ দেবেন, কিন্তু তিনি খুব থেমে থেমে শান্তভাবে তার যা বলার সেই কথাগুলো বলেছেন। ইউটিউবে বহু চ্যানেল শেখ হাসিনার ভাষণ টেলিকাস্ট করেছে গতকাল। বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ দেখেছেন ও শুনেছেন সে ভাষণ, কিন্তু তাদের প্রতিক্রিয়া যেন কি যেন পেলাম না ঠিক মতো, কেমন যেন নরম। গত কয়েক মাসে জননেত্রী শেখ হাসিনা বেশ কিছু অডিও ভাষণ দিয়েছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। বিভিন্ন দেশি বিদেশি সংবাদ মাধ্যমে ইমেল মারফত ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু পাবলিক মঞ্চে এই প্রথম তার ভাষণ। যদিও রেকর্ড করা অডিও ভাষণ, তবুও বাংলাদেশের মানুষের তীব্র কৌতূহল ছিল তিনি কি বলেন সেটা জানার জন্য। আমার চ্যানেলের এমন কিছু নিয়মিত দর্শক আছেন যারা ফোনে নিয়মিত যোগাযোগ রাখেন আমার সঙ্গে। 2-5 জন ছাড়া এদের সবাই আওয়ামী লীগের সমর্থক। 2-3 জন বিএনপি আছেন এবং একজন অতি শিক্ষিত, দাড়ি গোঁফ কামানো একজন অধ্যাপক, তিনি জামাত সমর্থক। এদের প্রায় সবাই কাল সন্ধে আর আজ সকাল থেকে ফোন করছেন আমাকে। সবার একটাই বক্তব্য, দাদা নেত্রী কি বললেন বলুন তো। যারা আওয়ামী লীগ সমর্থক তাদের কথা শুনে মনে হলো তাদের মন ভরেনি, তারা আরো কিছু চেয়েছিলেন। জ্বালাময়ী কোনো ভাষণ, রাস্তায় নেমে এসে ঝাঁপিয়ে পড়ার ডাক। বিএনপি সমর্থকরাও শুনেছেন হাসিনার ভাষণ, তারাও একটু থমকে গেছেন। খবর পেয়েছি মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারাও শুনেছেন। তারাও ভেবেছিলেন জামাতকে রুখতে, ইউনূসকে রুখতে হয়তো নেত্রী স্পষ্টভাবে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক তৈরির কথা বলবেন, সেটা বললে আবার ইউনূসের লোকজনদের সুবিধা হয়। আর জামাতের সমর্থক অধ্যাপক ভদ্রলোক তো দৃশ্যত বেশ খুশি,
শেখ হাসিনার ভাষণ সাড়া ফেলতে পারেনি, তিনি স্পষ্ট বললেন। তিনিও ভেবেছিলেন শেখ হাসিনা নিশ্চয়ই তার বাবার দেয়া ৭ মার্চের মতো কোনো জ্বালাময়ী ভাষণ দেবেন। আসলে ৭১ আর ২৬ তো এক নয়। বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন তার দেশের মাটিতে দাঁড়িয়ে, শেখ হাসিনা বিদেশে ভারতের মাটিতে নির্বাসিত জীবনে। বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছিলেন তখন তিনি বন্দী ছিলেন না, কিন্তু নির্বাসিত জীবনে রয়েছেন এখন শেখ হাসিনা। বঙ্গবন্ধু শ্রোতা ছিল দেশের আপামর মানুষ। শেখ হাসিনার কালকের ভাষণ ছিল বিদেশি সাংবাদিকদের আয়োজিত সভায়। ৭১-এর লড়াই ছিল বিদেশি ৭১-এর লড়াই ছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে, আর ২৬-এর লড়াই বিপথগামী ঘরের মানুষের বিরুদ্ধে। তাছাড়া গত ৫৫ বছরে গঙ্গা, মেঘনা, পদ্মা, যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। সুতরাং লড়াই বাঁচার লড়াই হলেও সে লড়াইতে অনেক ফারাক। তবু ভাব, ভাষা ও ভঙ্গির বড় সড়ো ফারাক থাকলেও যেটা বলার সেটা কিন্তু ঠিক বলেছেন শেখ হাসিনা। একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় সেটা, আর সেটা দেখার জন্যেই এই পোস্টমর্টেম। নেত্রী ইংরেজিতে ভাষণ দিয়েছেন। তার মূল অংশটির সংক্ষিপ্ত বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায়: বাংলাদেশ আজ এক অতল গহ্বরের কিনারে দাঁড়িয়ে আছে। একটি বিধ্বস্ত রক্তাক্ত জাতি তার ইতিহাসের অন্যতম বিপজ্জনক অধ্যায় পার করছে। পুরো দেশ আজ এক বিশাল কারাগার, এক ফাঁসির মঞ্চ, এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। কি চমৎকার বাক্যচয়ন! খুনি ফ্যাসিস্ট ইউনূস একজন সুদখোর, অর্থ পাচারকারী, লুটেরা এবং দুর্নীতিবাজ, ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক। তার সর্বগ্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের জাতিকে আজ রক্তশূন্য করে ফেলেছে এবং আমাদের মাতৃভূমির আত্মাকে কলঙ্কিত করেছে। এই চরম সংকটে পুরো জাতিকে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো মূল্যে এই জাতীয় শত্রুর বিদেশি সেবাদাস পুতুল সরকারকে উৎখাত করতে বাংলাদেশের সাহসী সন্তান ও কন্যাদের এগিয়ে আসতে হবে। শহীদের রক্তে লেখা সংবিধান রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে। আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে হবে। শেখ হাসিনার এই অডিও বার্তার যদি একটি রাজনৈতিক পোস্টমর্টেম বা ব্যবচ্ছেদ করা হয়, তবে এর শব্দচয়ন, সুর এবং লক্ষ্য বস্তুর গভীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল বা একদম সেই ডাক্তারির দিক উন্মোচিত হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এই ভাষণটি ছিল একটি অ্যাগ্রেসিভ রেসাসিটেশন। মৃতপ্রায় রেসাসিটেশন মানে যে যখন কোনো মানুষ তার অজ্ঞান হয়ে পড়ে গেছে, তার জ্ঞান ফিরছে না, শ্বাস চলে যাচ্ছে, প্রায় শ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না নাড়ি, তখন তার মুখে মুখ দিয়ে তাকে শ্বাস দিতে হয়, তাকে শ্বাস দিয়ে তার শ্বাস ফিরিয়ে আনতে হয়। এই এই পরিস্থিতিতে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের তাদের কোনো বাস্তবে সেইভাবে কোনো রকম প্রচার কিংবা তাদের দেখা যাচ্ছে না মাঠে। সুতরাং এই সময়কে মৃতপ্রায় যদি ধরা হয়, এই মৃতপ্রায় রাজনৈতিক অস্তিত্বকে পুনরুজ্জীবিত করার একটা জোরালো চেষ্টা গতকাল এইভাবে অ্যাগ্রেসিভ রেসাসিটেশনের মাধ্যমে করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার আমিও বললাম প্রধানমন্ত্রী, কারণ তিনি হচ্ছেন ডি জুরে আর ডি ফ্যাক্টো, মানে একটা হচ্ছে বাস্তবের প্রধানমন্ত্রী ডিফ্যাক্টো, আর একটা হচ্ছে খাতায় কলমে আইনত প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। আর এখন যারা আছে, যারা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, ওই মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছেন ডিফ্যাক্টো এবং এটা হচ্ছে অবৈধ।
এবার তিনি কি করলেন, এই বার্তাটির এই পোস্টমর্টেম রিপোর্টটা আমি একটু চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার একটু নতুন ভাবে। বক্তব্য প্রথম হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, শেখ হাসিনার যে বাহ্যিক তার যে অ্যাপিয়ারেন্স, তার যে ছবিটা কাল ভাষণের সময় ছিল সেটা দেখুন এবং তার সুর এবং টোনটা ভাবুন। তিনি একটি সাধারণ একটি শাড়ি পরে অত্যন্ত সাধারণভাবে তিনি এসে দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে তার ভাষণটা শোনানো হলো। এইটাই তো ছিল। এর মধ্যে থেকে তাহলে বোঝা যায় যে তিনি অত্যন্ত সাধারণ হয়ে কিন্তু খুব দৃঢ় স্বরে তিনি তার বক্তব্য পেশ করেছেন, থেমে থেমে আস্তে আস্তে প্রগাঢ় তার বিশ্বাসের ভেতর